সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির বিশেষ আলোচনা দুর্নীতিকে না অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মানসুরুল হক। এই মুহূর্তে টক অব দ্য কান্ট্রি দুর্নীতি। 2018 সালে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। বিভিন্ন সময়ে প্রশাসন থেকে শুরু করে নানান পর্যায়ে শুদ্ধি অভিযান পরিচালনা করেছে। অভিযুক্তদের যথাযথ তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে শাস্তির আওতায় এনেছে। সুনীতি চর্চা উৎসাহিত করতে শুদ্ধাচার পুরস্কারও প্রবর্তন করেছে। তারপরও সারা দেশে বিভিন্ন স্তরে দুর্নীতি যেন ক্যান্সারের রূপ নিয়েছে। সম্প্রতি পুলিশ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কিছু কর্মকর্তা, রাজনীতিবিদ এবং ব্যবসায়ীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের তথ্য গণমাধ্যমে এসেছে। একটা সময় ছিল যখন সমাজে দুর্নীতি এবং দুর্নীতিবাজদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করা হতো। আর এখন এমন একটি সংস্কৃতি দেশে গড়ে উঠেছে যেখানে দুর্নীতির মাধ্যমে ধনী হওয়া ব্যক্তিদের রীতিমতো তোয়াজ করা হয়। বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথিও করা হয় তাদের। সামাজিক মূল্যবোধের এই অধঃপতনের বিপরীতে দাঁড়িয়ে এমন কিছু সরকারি কর্মকর্তা বা ব্যক্তি আছেন যারা সারা জীবন শুদ্ধাচার অনুসরণ করেছেন, নিজেদের দুর্নীতির বাইরে রেখেছেন। ফলে প্রশ্ন ওঠে, কেউ কেউ যদি নিজেদের দুর্নীতিমুক্ত রাখতে পারে তাহলে অন্যরা কেন গা ভাসায়? কেন সারা দেশে দুর্নীতি এইভাবে ঝেঁকে বসেছে? দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে করণীয়ই বা কী? এক্ষেত্রে ব্যক্তি, সমাজ, প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের দায়িত্ব কী? এসব প্রশ্নের উত্তর খুঁজব আমাদের বিশেষ আয়োজন দুর্নীতিকে না অনুষ্ঠানে। আলোচনা করবেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিইউপির বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ও বিশিষ্ট ইতিহাসবিদ ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। আছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সদ্য সাবেক মহাপরিচালক গ্রেড 1 মোহাম্মদ মিজানুর রহমান এবং দুর্নীতি দমন কমিশন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। যাচ্ছি মূল আলোচনায়। প্রথমেই অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, বঙ্গবন্ধুর গড়া বাংলাদেশে দুর্নীতি এমন সর্বগ্রাসী হয়ে উঠল কেন? আপনার বিশ্লেষণ শুনতে চাই। ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে ধান ভানতে কিছুটা শিবের গীত গাইতে হয়। আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র 10ই এপ্রিল 1971, যা এককভাবে মুসাফিদা করেছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, যদিও তার কোনো পাত্তা নেই এখন সমাজে। তবে তিনি যেখানে লিখেছিলেন যে আমরা মুক্তিযুদ্ধ করছি 3টি লক্ষ্য সামনে রেখে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। এই 3টি আলোকে বঙ্গবন্ধু 72-এর সংবিধান দিয়েছিলেন। 72-এর সংবিধানের 7(1) ধারায় ডক্টর কামাল হোসেন আমাকে বলেছেন যে বঙ্গবন্ধুর নির্দেশে লেখা হলো প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। সেই মানুষটি, সেই দেশটিতে, সেই মানুষের দেশে কখনোই দুর্নীতি হতে পারে না। এখন দুর্নীতির বিস্ফোরণটা ফেটে গেছে। যেখানে সেখানে সরকারি কর্মকর্তাদের আমরা দুর্নীতি পাচ্ছি। দুর্নীতি ওই পোকার মতো যা সমাজের রন্ধ্রে রন্ধ্রে সব কিছু খেয়ে ফেলে। তো সমস্যাটা তাই হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে কেন এমনটা হলো? প্রথমত, আমরা তো জানি সরকারি কর্মকর্তা হতে গেলে একটা বিশেষ সংস্থার সম্মতিপত্র লাগে। তো একজন দুর্নীতিবাজ একদিনে দুর্নীতি করেন না, একটি পদে থেকে করেন না, তিনি সবসময় করেন। তাকে কি করে সম্মতিপত্র দেয়? 1, 2, সব দুর্নীতিবাজ এই সরকারের আমলে। তাহলে সরকার কি করে সহ্য করল? এখন এখানে একটা কথা বলি যে গণমাধ্যম বলি আর দুদককে বলি। এখন না হয় গণমাধ্যম, দুদক একটু সক্রিয় হয়েছে কর্মরত দুর্নীতিবাজদের অন্তত কিছুটা আঁচ করবার জন্য। তো সেখানে এই যে আজিজ বা বেনজির আহমেদ, এদের যখন যারা ক্ষমতায় ছিল তখন আমার গণমাধ্যম
বা দুদক কিছু করেনি। তাদেরকে ধরতে পেরেছে বলেই এখন সব কিছু ধরবার চেষ্টা করছে। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে গোটা সমাজের ভিতরে সমস্যাটা রয়ে গেছে। তো আমার কাছে যেটা মনে হয় যে বঙ্গবন্ধু যে কাজটি করছেন সেটা হচ্ছে না। সরকারের সুশাসন নেই, বাংলাদেশে কোথাও গেলে সুশাসনের চিহ্ন মাত্র পাওয়া যায় না। শাসক অনেক বেড়েছে, শাসন কিছু নাই, দায়বদ্ধতা বলতে কোনো জিনিস নেই। এখন এই যে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেব, এটাও তো অনেক দিন দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? আমার প্রশ্ন ওটা হচ্ছে এই। স্যার, আসছি আবার আপনার কাছে। জনাব মিজানুর রহমান, আপনি সদ্য সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন। কিছুদিন আগে আমরা গণমাধ্যমে দেখেছি দুর্নীতিমুক্ত সরকারি কর্মকর্তার রিলেটেড একটি বক্তব্য গণমাধ্যমে ভাইরাল হয়েছে। তো আবার কেউ কেউ বলেন দেশের প্রশাসনিক কাঠামো এমন হয়ে দাঁড়িয়েছে যে একজন সরকারি কর্মকর্তা চান বা না চান তাকে দুর্নীতিতে জড়িয়ে পড়তে হয়। এখানে আপনি কতটুকু একমত? আপনাকে ধন্যবাদ। আসলে দুর্নীতি করা না করা একজন কর্মকর্তার মাইন্ডসেটের উপরে নির্ভর করে। বাংলাদেশের স্বাধীনতা হয়েছে ৩০ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিয়ে যে বাংলাদেশ গড়তে চেয়েছিলেন সেটি হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পরপরই আমি একটি ব্যাংকে চাকরি পেয়েছিলাম। সেখানে সরকারি ওই সময়কার আমি যখন সরকারি ক্যাডারে জয়েন করি ১৬৫০ টাকা মূল বেতনের স্টার্টিং, সেটা প্রায় ৩ গুণ বেতন আমি ব্যাংকিংয়ে পেতাম। কিন্তু আমার বাবা মা অত্যন্ত আদর্শের লালন করেছেন, আমাদেরকে সেভাবে তৈরি করেছেন এবং তাদের সেই আকাঙ্ক্ষাকে পূরণ করতে গিয়ে আমি বিসিএস প্রশাসনে নবম বিসিএসে যোগদান করি। যোগদানের পরের থেকে আমি এই দীর্ঘ ৩.৫ বছর চাকরি জীবনের অভিজ্ঞতা থেকে আপনাকে বলবো যে একজন কর্মকর্তা সৎ থাকতে চাইলে কেউ তাকে অসৎ করতে পারে না। অসংখ্য কর্মকর্তা আছেন যারা সৎ জীবনযাপন করে চাকরি শেষ করেছেন এবং এখনও করছেন। এখন তাদের মধ্যে সবসময় কিছু রটেন লোকের দুর্গন্ধটাই আসলে বেশি ছড়ায়। এখন যদি সেটা বলেন সরকার যদি সেটাকে লালন করত, তাহলে জনাব বেনজিরের ঘটনা, মতিউর রহমানের ঘটনা, এই সরকারের সময় তারা এই কর্মকাণ্ড করেছেন, কিন্তু তারা ছাড় পাচ্ছেন না। সুতরাং সরকার যে লালন করছে, তাদেরকে ছেড়ে দিচ্ছে, এরকম কথা আমরা বলতে পারছি না। সুতরাং আমি এই সমাজকে অবশ্যই মূল্যায়ন করি যে সমাজ কখনোই অসততা ঘুষখোরকে পছন্দ করে না। যদি পছন্দ করত তাহলে আজকে ঘৃণা ভরে এই মতিউরকে এবং বেনজিরকে প্রত্যাখ্যান করতো না এবং তাদের সম্পর্কে সমাজে নিঃসন্দেহে অতি নিম্নমানের দৃষ্টিভঙ্গি এবং এটা অনাকাঙ্ক্ষিত দৃষ্টিভঙ্গি। সুতরাং রাষ্ট্র এবং সার্বিক প্রশাসন যন্ত্র অবশ্যই বাংলাদেশ এখনও সঠিক পথে আছে বলেই আমরা আশা করি তাদের বিচার হবে এবং তাদের সম্পদ নিয়ে তারা এদেশে ভোগ করতে পারবে না। স্যার, আসছি আবার আপনার কাছে। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কঠোর অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ বাস্তবায়নে আপনাদের উদ্যোগ কি নিয়েছেন? জি, আপনাকে ধন্যবাদ সহ আলোচক বৃন্দ। যে প্রধানমন্ত্রী যে এবার দিয়েছেন তা না, প্রধানমন্ত্রী অনেক আগে থেকেই বলছেন দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। এটা হয়তো আপনারা বেশি এমফাসিস দিয়েছেন রিসেন্ট সদ্য কয়েকটা ঘটনা নিয়ে। দুর্নীতি দমন কমিশন তো একটা স্ট্যাটুটরি বডি, তার সে যা চায় তা করতে পারে না, তার স্ট্যাটুটরির ভিতরে থেকে কাজ করতে হবে। তো কাজেই দুর্নীতি দমন কমিশন তার সীমিত পরিসরে তার যে আইনি ক্ষমতা কাঠামো এবং তার লজিস্টিক সাপোর্টের যথেষ্ট অভাব আছে, এর মধ্য থেকেও কিন্তু দুর্নীতি দমন কমিশন যেভাবে কাজগুলো করে যাচ্ছে, আমি তো মনে করি সাধারণ মানুষ অ্যাপ্রিসিয়েট করছে। জনাব খুরশিদ আলম, আমরা একটা জিনিস ইদানিং লক্ষ্য করছি যে গণমাধ্যমে আসার পর দুদক ব্যবস্থা নিচ্ছে। দুদক আগে কেন ব্যবস্থা নিচ্ছে না? দুদকের একটা সিম্পল উত্তর হলো দুদকের কাছে ইনফরমেশন ছিল না ওই ব্যাপারে। এটা একেবারে আহামরি এমন কোনো প্রশ্ন না যেটা দুদক একটা মহাভারত অশুদ্ধ করে ফেলছে। দুদক অনেকগুলি সোর্সের মাধ্যমে কাজ করে, আপনার মাথায় রাখতে হবে। আপনি একজন জার্নালিস্ট, এই মুহূর্তে পৃথিবীর কোন জায়গায় কোন ঘটনা ঘটছে নিশ্চয়ই আপনি জানেন না। দুর্নীতি দমন কমিশনের নিজস্ব ইন্টেলিজেন্স সোর্স আছে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমি একটু পরিষ্কার করি, ইন্টেলিজেন্স সোর্স আছে, পত্রপত্রিকার রিপোর্ট আছে, ইলেকট্রনিক মিডিয়ার রিপোর্ট আছে। এছাড়া কেউ যদি কোনো অ্যাপ্লিকেশন দেয়, ইভেন কি আপনি যদি একটা থার্ড পার্সন অ্যাপ্লিকেশন দেন উইদাউট আইডেন্টিটি, আপনার কোনো পরিচয় নাই, সেখানেও কিন্তু কমিশন এক্সামিন করে। এগুলো ছিল না। আমাকে তথ্যটা জানতে হবে। ফার্স্ট অফ অল তথ্য জানলেই হবে না, তথ্যের অথেন্টিসিটি
এটা কতটুকু সত্য সেটা খুঁজে বের করতে হবে, তারপরে রেকর্ড করতে হবে, তারপরেই মামলা হয়। অবশ্যই গণমাধ্যম আমাদের একটা বিশাল সহযোগী শক্তি, গণমাধ্যম না হলে অনেক কার্পেটের নিচের ময়লা অনেক ওখানে ওভাবে ঢাকাই থাকতো। আমরা দেখছি যে দুর্নীতির পর আপনারা ব্যবস্থা নিচ্ছেন, তো দুর্নীতি বন্ধ অপরাধ করার হয়ে জন্য, যাওয়ার পরে। রাইট, দুর্নীতি বা অপরাধ যাতে না হয় সেই জন্য দুদক কি কোনো কাজ করছে? সেই জন্য শুনেন, এটা এটা একটা গ্লোবাল ইস্যু, এটা একটা রাষ্ট্রীয় পর্যায়ে আনএনিমাস একটা ভিউ থাকতে হবে, রাষ্ট্রের পলিসি ডিসিশনে আসতে হবে, সোশ্যাল কমিটমেন্ট থাকতে হবে। আমরা দুর্নীতি করবো না। উনি ঘুষ খাচ্ছে, আমার ফ্রেন্ড ওখানে বসে একটা চেয়ার যেখানে ক্যাদারায় বসে আছে, নিচে ওনাকে 500 টাকা 1000 টাকা ঘুষ দিচ্ছে, ওনার ফাইল সই হচ্ছে না। এটা কিভাবে সম্ভব? এটা একমাত্র দুদকে আমরা ট্র্যাপ কেস করি যেখানে বড় বড় হয়, কিন্তু সর্বসাধারণ পাবলিক সার্ভেন্টের মধ্যে যে ধরনের একটা প্রবণতা আছে, এটা সোশ্যাল কমিটমেন্ট ছাড়া সম্ভব না। আমরা আবার আলোচনায় ফিরছি ছোট্ট একটা বিরতির পর। দর্শক, বিশেষ আলোচনা দুর্নীতিকে না অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত। দেখছেন দুর্নীতিকে না অনুষ্ঠান, সঙ্গে আছি আমি মানসুরুল হক। ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, একটা সময় ছিল যখন দেশে দুর্নীতি এবং দুর্নীতিবাজদের ঘৃণা করা হতো, কিন্তু এখন দুর্নীতিবাজদের আমরা দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি করা হচ্ছে। তো এই যে সামাজিক অবক্ষয়, এর কারণ কি এবং এই মূল্যবোধ ও নীতি চর্চা আমরা কিভাবে ফিরিয়ে আনতে পারি? ধন্যবাদ আপনাকে। সমাজ ধসে গেছে, নানানভাবে তা ব্যাখ্যা করা যেতে পারে। তবে কিছুক্ষণ আগে আপনি দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলমকে যে প্রশ্ন করলেন, তার উত্তরে তিনি যা বললেন তাতে আমি সন্তুষ্ট নই। তার কারণ দুদক জনগণের টাকায় পরিচালিত একটি প্রতিষ্ঠান। দুদক তার কাজ ঠিকমতো করছে না বলে আমার ধারণা। জেনারেল আজিজ এবং বেনজির আহমেদ পুলিশ কর্মকর্তা, তিনি অবশ্য বেনজির আহমেদ আমার একটা তদবিরের উপকার করেছেন, আমি স্বীকৃতি জানাচ্ছি, কিন্তু তারা ক্ষমতায় থাকাকালীন দুদক কিছু করলো না। কোনো পত্রিকা, কোনো টেলিভিশন চ্যানেল কিছুই বলল না। এখন যেন হামলে পড়েছে সবাই। এটা আমি গ্রহণ করতে পারছি না, আমি বলে দুঃখিত। বর্তমান সংসদে 184 জন হচ্ছে ব্যবসায়ী। এরা কি করে মনোনয়ন পেল? আমার প্রশ্ন হচ্ছে, ব্যবসায়ীরা রাজনীতি করবেন না তা নয়, সেটা আমি বিশ্বাসী নই, করুন, কিন্তু তারা সংসদে গিয়ে যদি ব্যবসা করেন বা রাজনীতির ব্যবসা করেন, সেটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। স্যার, আসছি আবার আপনার কাছে। জনাব মিজানুর রহমান, একজন সরকারি চাকরিজীবী, আমরা একটু আগেও বলেছি যে ইচ্ছে বা অনিচ্ছা সত্ত্বেও দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে। আসলে কি তাই? এবং যদি সে দুর্নীতি মুক্ত রাখতে চায় তাহলে তার পক্ষে করণীয়টা কি? সে কিভাবে দুর্নীতি মুক্ত রাখবে? আসলে এটি একটি পারিবারিক কালচার, ব্যক্তিগত কালচার। আমরা ছোট সময় থেকে কিন্তু আমার পরিবারে দেখে আসছি যে একটা ডিম আমার মা মামলেট করে দিয়েছে, আমরা ভাগ করে 2 ভাই খেয়েছি, বা ওটাই ছিল আমাদের ওই সময়কার কালচার। এখন যে ভোগ বিলাসের যে কালচার, এইটা কিন্তু মানুষকে নষ্ট করছে। মানুষের কল্যাণ করার মধ্যে যে বিলাসিতা, যে আনন্দ, এইটা তথাকথিত ভোগ বিলাসের মধ্যে নাই। সুতরাং আমি মনে করি জীবনের একটা দর্শন দরকার, এই দর্শনের একটা ক্লিয়ার ভীষণ দরকার। এর বাইরে কিন্তু আমি এবছর আমার মন্ত্রণালয় থেকে শুদ্ধাচার পুরস্কার পেয়েছি। এটা টাকার অঙ্কে না, এটি আমার জন্য চাকরি জীবনের একটা অর্জন, একটা আনন্দ, একটা সম্মান। তো এখন আমার যেটি সাজেশন আমি মনে করব, সকল সৎ এবং যোগ্য কর্মকর্তাদের সামনে এগিয়ে যাওয়া দরকার। স্যার, এই যে সৎ যোগ্য কর্মকর্তা বললেন, যে অনেক দুর্নীতিবাজ কর্মকর্তাদের মাঝখানে থেকেও আপনার মতো অনেক সৎ কর্মকর্তারা কাজ করছে, সেক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো কি কি, মানে কিভাবে আপনি এই জায়গাটাকে আপনি ফেস করে এসেছেন? এখন এটাকে অর্থনীতির ভাষায় একটা কথা আছে, ব্যাড মানি ড্রাইভস অ্যাওয়ে গুড মানি। এখন এই গুড মানি তারা যদি মুখ লুকিয়ে থাকে বা তারা যদি ফ্রন্টে না আসে, তাহলে কিন্তু দেশের জন্য একটা অশনি সংকেত হবে। এবং এই অশনি সংকেতটা কোথায় গিয়ে দাঁড়াবে আমি বুঝতে পারছি না। আমি জীবনের এখন প্রায় 59-60 ইয়ার্সে আমার জীবনের 33.5 বছর চাকরির অভিজ্ঞতা, সমাজ, দেশ, রাজনীতি, এগুলো না বোঝার কিছু নাই। আমাদের দেশে অর্থনৈতিক বৈষম্যটা অনেক বেড়ে যাচ্ছে। স্বাধীনতার মূল মন্ত্র এটা ছিল না। আমাদের যে সাম্যতার কথা ছিল, সবাই একটা অবস্থান ছিল,
সেটি অর্থনীতির দৃষ্টি দিয়েও ভালো না, সমাজ রাজনীতি কোনোটার দিক থেকে ভালো না। এটি যে কোনো সময় একটা অশনি সংকেত নিয়ে আসতে পারে। সুতরাং আমাদের সতর্ক হওয়ার সময় আসছে, আমাদের শুদ্ধাচারে যাওয়া দরকার। 2025 সালেই আমাদের একটা ড্রাইভ করা দরকার, বড় আকারে ম্যাসিভ ড্রাইভ এবং শক্তিশালী একটা রাষ্ট্রের তরফ থেকে। 2024 তো শেষ অন্তে, 25 সালকে একটা টার্গেট ধরে আমাদের একটা টাইম লাইন ধরে রাষ্ট্রকে একটা শুদ্ধাচারে যাওয়া দরকার, এবং সেখানে সেই কালচারটা, কারণ স্বাধীনতার 50 বছরের বেশি হয়ে গেছে, আর সহ্য করা উচিত না। তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা এমন একটা পর্যায়ে চলে যাবে, এটি আমি উচ্চারণ না করি, কিন্তু এটা ভীতিজনক হবে। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, কেউ কেউ বলছেন রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ীদের সম্মিলিত নেক্সাসে দেশে দুর্নীতি অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। এই চক্র ভাঙতে করণীয় কি? আসলে এটা তো একটা খুব বড় প্রশ্ন। ওই রাজনীতিবিদ, আমলা, ব্যবসায়ী, আমলা ছাড়া প্রশাসন চলবে না, রাজনীতি ছাড়া দেশ চলবে না, ব্যবসা ছাড়া বাণিজ্য ডেভেলপমেন্ট হবে না। তো কাজে এদের সংখ্যা খুবই মুষ্টিমেয়, খুবই কম আমার মনে হয়। তো এই কালচারটা তো আসলে বন্ধ করতে হলে মানে রাষ্ট্রীয়ভাবে একটা গ্লোবাল কমিটমেন্ট লাগবে, নাম্বার 1। নাম্বার 2 হলো এক্সাম্পলি কিছু লোকের পানিশমেন্টের আওতায় আনতে হবে, যে তুমি যদি টাকা পাচার করো, দুর্নীতি করো, তুমি এই অবস্থা হবে। এই যে বৈশ্বিক বাস্তবতার কথা বললেন, তো এইখানে সাধারণ মানুষ বা এই যে বাংলাদেশিদের এই যে দুর্নীতি বা এই জায়গাটা যে কমিটমেন্টের কথা বললেন, এখানে আমাদের করণীয়টা কি অ্যাকচুয়ালি? এটা আসলে আমি আপনাকে একটা কথা বলি। দেখুন, সাধারণ মানুষ, আপনি বারবার শব্দের উচ্চারণ করছেন, সাধারণ মানুষ কিন্তু কখনো অন্যায়কে পছন্দ করে না, দুর্নীতি পছন্দ করে না। একজন রিক্সা পুলারের আপনি সাফারার হচ্ছে, আপনি কারণ বাজার থেকে নিচে একটা রিক্সা উঠে ফার্মগেট যাবেন, হয়তো 20 টাকা ভাড়া, সে হয়তো আবদার করতে পারে, চাচা আমাকে 5 টাকা বেশি দেন, ওর চাওয়াটা এইটাই, এর বেশি কিছু না কিন্তু। এবং 5 টাকা বা 10 টাকা বেশি দিলে ও ভীষণ খুশি হয়ে যায়। তো আমাদের ম্যাক্সিমাম সাধারণ মানুষদের মেন্টালিটি তো এই ধরনেরই। তো সেই ক্ষেত্রে সাধারণ মানুষ এখানে সমস্যা না, এখানে সাধারণ মানুষের ছদ্মবেশে কিছু অসাধারণ লোক বসে আছে, তারাই হলো সমস্যা। কাজে আমাদের দেশের সাধারণ মানুষ আই থিঙ্ক আপ টু দ্য মার্ক। এদের নীতি, নৈতিকতা, কমিটমেন্ট, এরা অনেক উপরের ব্যাপার। এদের মনও বড়। কিন্তু একজন সাধারণ রিক্সা পুলারের সঙ্গে আপনি মিশিয়ে দেখেন, সে 5 টাকা পেলে যেভাবে খুশি হয়ে আপনাকে আরো 2 কদম আগায় দিচ্ছে, এটি কিন্তু কোনো ব্যবসায়ী কাজ করবে না। কাজে আমাদের দেশের সাধারণ মানুষ, আমি মনে করি তারা অত্যন্ত সাহসী এবং অত্যন্ত সৎ, এবং তারা আপ টু দ্য মার্ক। সোজা কথা, আমি সাধারণ মানুষকে ফলো করলেই, ব্যবসায়ী হয়ে, উচ্চশিক্ষিত হয়ে, তাইলেও তো আমার অনেক লাভ হবে। কারণ আমি যদি সোশ্যাল কমিট নাও থাকে, যে সাধারণ মানুষ কিভাবে চলছে, যার ঘরে ফ্রিজ নেই সে কি চলছে না, যার ঘরে টিভি নেই তার ছেলে কি লেখাপড়া শিখছে না। কাজে সেই জিনিসগুলো আমাদের ফলো আপ করতে হবে। অনুষ্ঠান আমাদের একেবারে শেষ পর্যায়ে। অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, স্পেসিফিক্যালি জানতে চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে করণীয় কি? ধন্যবাদ। বিনির্মাণ শব্দটি ভুল। বিনির্মাণ মানে ডিকনস্ট্রাকশন, নির্মাণে হবে। এটা আমরা প্রায় ভুল লিখি, ভুল বলি। আচ্ছা, কিন্তু স্যার রিকনস্ট্রাকশন তো আমাদের যাওয়া দরকার, বর্তমান যে অবস্থা পরিস্থিতি পুনর্গঠনে হয়েছে, এর জন্য দুর্নীতির সিন্ডিকেট ভাঙতে হবে। 1, 2 আমাদের পাঠ্যপুস্তক বদলাতে হবে। কারণ আমরা ছোটবেলায় শিশু শিক্ষা পড়েছি, শেষ দিকে নীতিবাক্য ছিল, সেই নীতিবাক্য এখন নাই। শিক্ষার নামে অশিক্ষা চালু আছে, সেই শিক্ষা ফিরিয়ে আনতে হবে, তাহলে আমরা দুর্নীতিমুক্ত হতে পারব। ধন্যবাদ স্যার। জনাব মিজানুর রহমান, আপনি দীর্ঘদিন সরকারি কর্মকর্তা ছিলেন এবং রিসেন্টলি আপনি অবসরে গিয়েছেন। তো এই যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বা পুনর্গঠন করার ক্ষেত্রে আপনার স্পেসিফিক মন্তব্য যদি থাকে একটু বলুন। বাংলাদেশ প্রত্যেকটা খারাপ অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ বটমলেস বাস্কেট কেস, সেখান থেকে বাংলাদেশ আজকে ফুল অফ বাস্কেট অ্যান্ড সারপ্লাস অফ বাস্কেট। বাংলাদেশের সাধারণ কৃষক তার উৎপাদন বাড়িয়ে বাংলাদেশকে আজকে সুখী বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করছে। বাংলাদেশের শ্রমিকরা পরিশ্রমী, সাধারণ মানুষ পরিশ্রমী। কতিপয় জ্ঞানপাপী দুষ্ট লোকের কারণে বাংলাদেশ এবং এই জাতিটি এই তকমা নিতে পারে না একটা দুর্নীতিবাজ একটা জাতি হিসেবে, দেশ হিসেবে। বাংলাদেশ অবশ্যই ঘুরে দাঁড়াবে, আমরা বিশ্বাস করি। জাতির পিতার কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, প্রাইভেট সেক্টরে দুর্নীতি মুক্ত রাখার আপনার স্পেসিফিক কি কোনো পরামর্শ রয়েছে? অবশ্যই প্রাইভেট সেক্টর একটা বিশাল ব্যাপার, যে আমাদের লন্ডারিংগুলো হচ্ছে ম্যাক্সিমাম তো প্রাইভেট ব্যাংক,
ব্যাংক ছাড়া লন্ডারিং করা সম্ভব না। এম্বেজলমেন্ট আমরা যেটাকে বলি তসরুপ, এই তসরুপটা হয় কিন্তু ম্যাক্সিমাম ব্যাংকে, পার্টিকুলারলি গভর্নমেন্ট ব্যাংক তো আছেই, সোনালী, রূপালী, জনতা। সোনালী ব্যাংকের 4,000 কোটি টাকা আপনি হলমার্কের, এটা বিশাল একটা কালিমা লেপন করেছে ব্যাংকিং হিস্ট্রিতে। বেসিক ব্যাংক, সরকারি ব্যাংক, আব্দুল হাই বাচ্চুর কাণ্ড, এগুলিতে কালিমা লেপন করেছে। তারপরে জনতা ব্যাংকের বিসমিল্লাহ গ্রুপ, হ্যাঁ, যার সাজা হয়েছে কিন্তু সে বিদেশে পালিয়ে বেড়াচ্ছে। কালকে আবার দেখলাম জনতা ব্যাংকের বিসমিল্লাহ গ্রুপের 2,000 কোটি টাকা সুদ মওকুফ করে দিয়েছে। কি আজব দেশ! হ্যাঁ, তো কাজেই এই ব্যাংকিং সেক্টরকে তো একদম পুরোপুরি কন্ট্রোলে নিয়ে আসতে হবে আর্থিক নিয়ম কানুনের মধ্যে। কারণ আপনার ম্যাক্সিমাম প্রাইভেট ব্যাংকে এম্বেজলমেন্টের এলিগেশন, হাউফার ট্রু সেটা তদন্ত সাপেক্ষ। এই যে পি.কে. হালদার এত 8-10 হাজার কোটি টাকা চারিয়ে নিল, এটা তো সে এনআরবি গ্লোবাল ব্যাংকের পারহ্যাপস একটা ডিএমডি ছিল। বাংলাদেশের এক ব্যাংকের একজন ডেপুটি গভর্নরের নাম আসছে তার সঙ্গে কনাইভেন্স করে, তো একটা বেসরকারি ব্যাংকের ডিএমটি 10,000 কোটি টাকা নিয়ে গেল। এবং কি ভাগ্যের কি নির্মম পরিহাস, ওনার বৃদ্ধ মাও কিন্তু সাজাপ্রাপ্ত হলো, যে মা কদিন আগে কলকাতায় মারা গিয়েছে। এবং পি.কে. হালদারের যে মামলা সাজা হয়েছে বাংলাদেশে, সেখানে তার মা কনভিক্টেড, তার আত্মীয় স্বজন কনভিক্টেড। তার যারা আত্মীয় স্বজন তাদেরকে নিয়ে এসে বলছে কাগজে সই করো। এক একটা কাগজে সই করে এক একটা কোম্পানি খুলছে, একটা 200 কোটি 150 কোটি টাকা, এক একজনকে 1 কোটি 1.5 কোটি টাকা দিয়ে সে বিদায় করে দিয়েছে, বলে যাও পরে দেখা হবে। তো এই যে এই ধরনের নেচার অফ এম্বেজলমেন্ট, দ্যাট মিনস কি আর্থিক খাতে কোনো শৃঙ্খলা নাই। এই শৃঙ্খলাটা ফিরিয়ে আনতে হলে কঠোর পদক্ষেপ নিতে হবে, শুধু কঠোর না, মানে এমনভাবে কঠোর করতে হবে যাতে সে দেশ থেকে পালাতে না পারে। জি জি, আপনাদের অনেক মূল্যবান আলোচনা শুনছিলাম। সময় স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করতে হচ্ছে। অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTV সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।